হাই গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 13 তারিখ জানুয়ারি মাসের। আর তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে যে এই দিনটা আমার জন্য প্রচণ্ড হেক্টিক হতে চলেছে। হেক্টিক কী কারণে সেটার ভিডিও হয়তো তোমরা দেখে নিয়েছো বা হয়তো দেখবে, শর্টসে দেবো ওটা। বাট দেখাই যে এখন কটা বাজে, 8:30, মানে 8:35 ঘড়িতে বাজে, বাট এটা 5 মিনিট ফার্স্ট। আমি সকালে বেরিয়েছি হচ্ছে 4:30-র সময়। আমি সুপার টায়ার্ড, কারণ আমার পুরো দিনটা ফুল অ্যাক্টিভিটিতে কেটেছে আর গায়ে হাত পা জোর নেই। কেন জানি না এই সমস্ত দিনে আমার বাড়িতে এসে ব্লগ করতে ইচ্ছা করে। সো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই যে তাপাং লেকে কী হয়েছিল আমার সাথে, প্লাস একটা গুড নিউজ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম। এবার ভাবছি আমি ঘরে কোথায় বসবো, ট্রাইপড নিয়ে ঘুরছি। এই জায়গাটা বসি, এই ব্যাকগ্রাউন্ডটা আই থিঙ্ক ভালো আসবে। এখানে বসে তোমাদের সঙ্গে আমি স্টোরিটা শেয়ার করি। জামা কাপড় এখনো চেঞ্জ করিনি, আমি জাস্ট আসলাম, হাত পাটা ধুলাম, অ্যান্ড আমি ভাবলাম যে ব্লগটা বানিয়ে নেওয়া যাক, কারণ তোমরা অনেকদিন ধরে ওয়েট করছো আর আমি চাই না এটাকে আর রাখতে, কারণ ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। তো চলো শুরু করি। ওকে, আমি এখানে বসে গেছি। তার আগে আমাকে ফোনটা সাইলেন্ট করি, কারণ এখন আমি সারাদিন কলে থাকি। আমার অফিসের কল আসতে থাকে, যদিও এটা আমার পার্সোনাল নাম্বার, এই ফোনে পার্সোনাল ফোনই আসে। সো স্টিল আমি এটাকে সাইলেন্ট করে রাখি। ওকে, এবার স্টোরিটা তোমাদেরকে বলি। প্রথমেই তোমরা গুগলে গিয়ে সার্চ করবে যে ইজ তাপাং লেক প্রহিবিটেড প্লেস। কারণ যখন তুমি নর্মালি গুগলে গিয়ে সার্চ করবে তাপাং লেক বলে, জেনারেলি দেয় না যে ওটা প্রহিবিটেড বা রেস্ট্রিক্টেড জায়গা কিনা। সো আমাদের প্রথম প্ল্যান ছিল যে আমরা ভাইজ্যাক যাব। কোথা থেকে? সেটা হচ্ছে আরাকু ভ্যালি থেকে। ভাইজ্যাকের হোটেল পাচ্ছিলাম না, যেটা আমি তোমাদের আগের ব্লগে বলেছি, মানে ওই ট্যুরের ব্লগগুলোতে। কিন্তু আমি জাস্ট, যারা এই ব্লগটাই দেখছো তাদেরকে জাস্ট একটু জিস্ট দিয়ে দিই। তো ভাইজ্যাকের হোটেল পাচ্ছিলাম না, অনলাইনে বুকিং হচ্ছিল না বলে আমরা ঠিক আছে চলো ওখান থেকে গোপালপুর যাওয়া যাক। সো গোপালপুর আসার পথে কিছু যদি সাইট সিন থাকে সেগুলো আমরা দেখবো। তো তার জন্য সুরজ আর তার সাথে সীমান ওরা সার্চ করেছে, ঠিক আছে, স্পেশালি সুরজই বোধ হয়। তো ও সার্চ করে এরকম তাপাং লেকটা খুঁজে পেয়েছে। খুব সুন্দর ফটো, টার্কোয়েজ ব্লু কালারের জল, সামনে একটা পাহাড় রয়েছে, খুব সুন্দর দেখতে। আমরা সুপার এক্সাইটেড হয়ে গেছি কি চলো জায়গাটা দেখতে যাবো। প্লাস ইউটিউবে প্রচুর ভিডিওস আছে ওই জায়গাকার। সো সব ভালো ভালো ভিডিওগুলোই চোখে পড়েছে যে তাপাং লেক খুব সুন্দর জায়গা, সকালের এরকম ভিউ, দুপুরের এরকম ভিউ, বিকেলের এরকম ভিউ, বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের ভিউ, বর্ষাকালে দারুণ লাগে, অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে। এক্সেপ্ট যে ভিডিওগুলো আমাদের সামনে এসছে সেগুলো বাদ দিয়ে এইটা নেই কোথাও লেখা যে ওটা একটা প্রহিবিটেড জায়গা, ওটা একটা রেস্ট্রিক্টেড জায়গা। এই জন্য বললাম তোমরা গুগলটা করে দেখবে। এবার আমরা জানি না এই সমস্ত কিছু, আমরা জানি যে আমরা ঘুরতে যাচ্ছি, এটা একটা অফবিট টুরিস্ট ডেস্টিনেশন। সো মেন রোড থেকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, একটা রাস্তা এরকম ঢুকে যাচ্ছে, ওটাই তাপাংয়ের রাস্তা। যখন ওই রাস্তায় একটু ঢুকেছি, ওই রাস্তাটা কাঁচা রাস্তা, মেন রোডটা তো ভীষণ ভালো, ওই রাস্তাটা কাঁচা পাকা রাস্তা মিক্স করে, আর দূরে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি। আমরা যাচ্ছিলাম সে সময় কটা বাজে ব্লগে বলেছি, হয়তো 2-2-2:30 দিকটাতে। রাস্তা শুনশান, সেরকম কিছু নেই। দেখা যাচ্ছে মাঝে মাঝে একটু কিছু লোক বসে আছে, আবার কিছুটা গিয়ে পুরো ফাঁকা, তারপর হয়তো আরো দুটো লোক দেখা গেল। আর জায়গাটার মধ্যে না একটা অদ্ভুত টাইপের ভাইব রয়েছে, আমার মধ্যে এই জিনিসটা খুব কাজ করে। এটা যে কোনো জায়গায় আমি যাই, আমি ভাইব খুব ফিল করতে পারি। ধরো ওই জায়গাটা আমি যখন ঢুকছি তখন আমি বলছি পাক্কা এই জায়গাটাই আছে, কারণ ফাঁকা একটা অদ্ভুত টাইপের ফিল আসে আমার মধ্যে থেকে, আমি জানি না। আমি ধরো কারোর বাড়িতে গেলাম বা কোনো মানুষের সাথে বসলাম, আমি এই টপিকেও আসবো, তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো, 2-3 জন বোধহয় কোয়ারি মানে ছিল, প্লাস কনসার্ন ছিল কি আমি 3টে ছেলে, তো 4টে ভাবছিলাম, 3টে ছেলের সাথে ঘুরতে চলে গেছো, সেটা নিয়েও আমি আসবো আজকে ভিডিওতে, সমস্ত কিছুই বলবো। সো প্রবলেম হচ্ছে, প্রবলেম না, 1 মিনিট তার আমার একটা ফোন আসতে পারে, আমার জন্য বারবার কনসেন্ট্রেশনটা এদিকে চলে যাচ্ছে, আমি ভাইব্রেট করে রাখি, এটা সব থেকে বেস্ট। সো তো যাই হোক, রাস্তাটার মধ্যে ঢুকেছি, অদ্ভুত একটা ফিল আসলো কি অফবিট ডেস্টিনেশন ঠিক আছে, বাট স্টিল জায়গাটা কিরকম যেন একটা, এত খালি কি কেউ আসছে না। অনেকটা দূরে গেছি, তো একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, ওখান থেকে খুব ভালো ভিউ আসছে। আমরা বাইকে ছিলাম, ওই মেন রাস্তাটাতে গিয়ে আর একটা রাস্তা ঢুকতে হয়, ঠিক আছে, মানে মেন রোড দিয়ে যাচ্ছি, তারপরে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা সোজা গিয়ে আর একটা রাস্তা ঢুকতে হয়। তো সেই জায়গাটা পুরোটাই অফরোডিং, খোয়া বালি, তোমার রাস্তাতে প্রচুর ধুলো হচ্ছে, মানে হয় না কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেই রকম টাইপের। একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি, তো কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞাসা করবো এটাই আসল ভিউ পয়েন্ট কিনা, কারণ লেকটা না পুরো এইরকম ভাবে,
তুমি যেখানে দাঁড়াবে ওখান থেকেই ভালো ভিউ পাবে, পাহাড়টা এরকমভাবে রয়েছে। তো আমরা এইরকম একটা জায়গাতে গিয়ে দাঁড়িয়েছি, দূর দূর পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। যে রাস্তা দিয়ে ঢুকলাম ওখানে একটা ঘর বাড়ি ছিল, ঘর বাড়ি মানে চল টাইপের হয় না, একদম ছোট ঘর বাড়ি। লোকজন দেখলাম ওখানে রয়েছে 2-3 জন, সেগুলো লোক দেখেছি, কোনো মহিলা টহিলা দেখিনি। ওখানে গেছি, জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, যেটা তোমাদের ব্লগে দেখিয়েছি। ওখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ভিডিও তুলছি, ফটো তুলছি। তো ওপরে একটু নিচেও নেমেছি আমরা, ঠিক আছে, নিচে নেমেও দেখে এসেছি, আমরা উপরে চলে এসেছি। ওপরে একটা বড় এরকম পাথর টাইপের রয়েছে, তো সিমান কি করেছে পাথরের ওপর গিয়ে বসে পড়েছে। আর আমি, পল্লব আর সুরজ ছিলাম, আমরা 3জনে মিলে ভিডিও করছিলাম। ভিডিও করছি, আমি ওদের শট নিচ্ছি, আমি সেলফি নিচ্ছি। না, ও এটার আগে কি হয়েছে, আমরা যখন ওখানে গিয়ে বাইকগুলো নিয়ে দাঁড়িয়েছি না, তার পরপরই জাস্ট কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের মধ্যে দুটো ছেলে এসছে বাইকে করে, ইয়াং, কত হবে 18-19 বছর, এসেছে, এসে ওরা দাঁড়িয়ে রয়েছে। তো আমি আবার ওদেরকেও বলছি, এদেরকে জিজ্ঞাসা করো তো এই জায়গাটায় ওই ভিউ পয়েন্টটা কিনা, নাকি আরেকটু যেতে হবে, কি এদিকে যেতে হবে। তো ওরা আমাদেরকে দেখলো, তারপরে ওরা বললো না না এটাই ভিউ পয়েন্ট, এখান থেকে তো ভালো ভিউ পাচ্ছি, এখান থেকে দেখে নে। তারপরে আমরা ভিডিও ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু সিমান তখন নোটিস করেছে ওই যে দুটো ছেলে এসেছিল বাইকে করে, তারা আমাদের বাইকের ফটো তুলে নিয়ে গেছে, ইভেন আমাদের সবার ফটো তুলে নিয়ে গেছে, ওখান থেকে তুলে পরে নিয়ে পালিয়ে গেছে। ভালো কথা, ওখানে আমরা 10-15 মিনিট মতো বোধহয় ভিডিও আর ফটো তুলেছি, কারণ জায়গাটা তো ভালো। দাঁড়িয়ে রয়েছি, দেখছি, আমাদের খানিকক্ষণ দাঁড়াই, কারণ ওই রাস্তাটাতে আর কোনো সাইট সিন নেই, দুপুরবেলার টাইম, ফাঁকা নিঝুম, কনস্ট্রাকশনে কাজ চলছে কোথাও বুঝতে পারছি। হঠাৎ করে আমরা 3জন ভিডিও ফটো তোলাতে ব্যস্ত, সিমান বসে রয়েছে একটুখানি দূরে, একটা বড় পাথর রয়েছে ওর উপরে। স্কুটিতে করে 3টে ছেলে এসেছে, তার মধ্যে একজন মাঝবয়সী, 35-40 বছর বয়স হবে, একজনের বয়স হচ্ছে 25 থেকে 27-এর মধ্যে, আর একজন বাচ্চা ছেলে 18 বছরের নিচে, ফর শিওর। 3জনে মিলে একটা স্কুটিতে করে আসছে। প্রথম কথা, 3জনকে দেখে তোমার 3জনকে দেখলেই ফার্স্ট দেখেই বুঝতে পারবে, তার মধ্যে যে সব থেকে বড় বয়সে, যেটা বললাম লোক একটা, উনি ড্রাঙ্ক, কারণ ওনার 2 চোখ পুরো লাল, উনি অদ্ভুতভাবে দাঁড়িয়ে রয়েছে, মানে বডি ল্যাঙ্গুয়েজ এত অদ্ভুত। তা আমরা একটা কেউ দেখিনি, আমরা তখন ফটো ভিডিও তুলছি, মানে আমি পেছন দিক করে রয়েছি, সিমান বসে রয়েছে। ওরা সিমানকে এসে ওড়িয়া ল্যাঙ্গুয়েজে বলছে কিছু একটা, সিমান বুঝতে পারছে না যে কি বলছে। সিমান তখন বলছে পল্লবদা দেখো তো যে কি বলছে, কারণ পল্লব যেহেতু ওড়িশাতে ছিল, বড় হয়েছে ওখানে, তো ওড়িয়াটা জানেও। তো বলছে দেখো তো কি বলছে এখানে। তো তখন সুরাজ আর পল্লব দুজনে চলে গেল হচ্ছে ওদের সাথে কথা বলতে। আমি তখনও সেলফি নিচ্ছি এইরকম ভাবে, মানে আমার এত ভালো লেগেছে জায়গাটা, নিচ্ছি। এবার আমি জানি যে লোকজন এসছে, হয়তো কিছু জিজ্ঞাসা করছে, আমার তখন ওইসব কোনো ফিল আসেনি, আমি লোকটাকে পরে দেখেছি, মানে পরে দেখার পর যে ফিলটা এসছে আমি সেটা তোমাদেরকে বলছি। এবার আমাকে তখন খানিকক্ষণ বাদে পল্লব বলছে যে এই ওইখানে ক্যামেরা বন্ধ কর, এদিকে আয়, আর ওই এগুলো পর। আমার হাঁটুতে নি গার্ড ছিল, জ্যাকেট ছিল, ওগুলো সব খুলে রেখে আমি ফটো তুলছিলাম, বলছে ওগুলো পর। এবার আমি ওটা পড়ছি, যখন আমি পড়ছি তখন আমি বুঝতে পারছি কিছু একটা হিটেড কনভারসেশন আমার থেকে একটু আগে গিয়ে হচ্ছে, মানে ডিস্টেন্সে রয়েছে আমি অনেকটা, আমাকে উঠতে হবে। আমি তাড়াতাড়ি করে পড়ছি, ভয়তে আমি পড়তে পারছি না, কোনো মতো পড়েছি, জ্যাকেট ম্যাকেট পড়েছি, গিয়ে আমি বোঝার চেষ্টা করছি কি হচ্ছে, কারণ ওরা ওড়িয়াতে কথা বলছে, সব বুঝতে পারছি না, ওড়িয়া কিছু কিছু বোঝা যায়। এবার আমি সিমানকে জিজ্ঞাসা করছি কি হচ্ছে, সিমান তখন থেকে ফোন লাগাচ্ছে কাকে একটা। সুরাজ বলছে কি হয়েছে, সুরাজ বাত কাটলে তো। তখন সিমান দেখছি ফোন লাগিয়েছে ওখানকার লোকাল পুলিশ স্টেশনে, ও গুগল থেকে নাম্বার বার করেছে, করে বলছে যে हम लोग, হিন্দিতে বলছে যে हम लोग ऐसा तपंग बोल के एक जगह पे आए हैं और इधर 3 आदमी आके हम लोग को परेशान कर रहे हैं, आप लोग कुछ हेल्प कर सकते हो क्या। তখন ফোনের ওখান থেকে জিজ্ঞেস করছে কাহা পার হো আপ, তখন বলেছে তাপাংলে। তখন ও ফোনের ওই পার থেকে বলেছে नहीं नहीं हम लोग कुछ नहीं कर सकते, वो एरिया तो प्रोहिबिटेड जगह है, आप लोग क्यों गए उधर, वो तो गवर्नमेंट से वो जगह को बैन कर दिया, उधर जाना मना है, क्योंकि उधर एंटी सोशल काज है ওখানে। वो तখন बोलছে तो आप प्लीज़ हेल्प कीजिए क्योंकि हम लोग के साथ एक लड़की भी है, हम चारों बोले नहीं हम लोग कुछ हेल्प नहीं कर सकते, आप इमरजेंसी नंबर डायल कीजिए। এবার ও ফোনটা কেটেছে,
ওই পারে যে কথা বলছিল সেটা তো তখন শুনতে পারি। আমি সীমানকে বলে, কি বলছি তুই কাকে ফোন করেছিস? তখন বলছে আমি পুলিশকে ফোন করেছি, এরা এসে বলছে যে জায়গাটা প্রহিবিটেড, আপনারা কেন এসেছেন, আর আপনাদের এখন আমরা বেতো দেবো না। মানে স্কুটারে করে যে 3টে ছেলে এসছে, ওরা রীতিমতো আমাদেরকে কোনো ছাড়ছে না, মানে হয় না গার্ড করে রেখেছে এইরকম ভাবে 3 জনে মিলে। এবার তখন সীমান 112 না 110 রয়েছে এমার্জেন্সি নাম্বার, ওখানে ডায়াল করছে, ফোন ওঠাচ্ছে না কেউ। এবার মানে আমি তো চাপ খেয়ে গেছি, আমার ভয় লাগছে যখন শুনেছি, আমার গা হাত পা মানে কাঁপছে, ঠান্ডা হয়ে গেছে। আমি এখন বলছি তো, আমি এখন আমার হাত ঠান্ডা, আমি বাইরে হয়ে গেছিলাম, মানে হাত গরম হয়ে গেছিল আজকে, ওরকম ঠান্ডাও নেই বাইরে, দেখতে পাচ্ছি সোয়েটার ফোটার নেই, আমার ঠান্ডা হয়ে গেছে এই জিনিসটা হলে। আমার দেখে এত ভয় লেগেছে, আমি দূর পর্যন্ত দেখছি কি আছে, কিচ্ছু নেই, দূর পর্যন্ত কিচ্ছু নেই। দূরে একটা ছোট্ট মতো জঙ্গল দেখতে পাচ্ছি, খুব দূরে একটা ক্রেন দেখতে পাচ্ছি, আর চারিদিকে এই পাশটা তো লেক, আর চারিদিকে কিছু দেখতে পাচ্ছি না। আর ওই জায়গাটা থেকে মেন রোডে যেতে বাইকে করে আমার 6 থেকে 7 মিনিট টাইম লাগবে। এর মধ্যে पल्लव बोलছে যে ওদেরকে বলছে যে ठीक है ये जगह प्रोहिबिटेड है, हम लोग को तो पता नहीं था क्योंकि हम लोग गूगल पे ऑफबीट सीन बोलছি ऑफबीट प्लेस डाले तो ये आया, तो उधर कहीं पे लिखा हुआ नहीं था कि ये प्रोहिबिटेड है, और जगह अगर प्रोहिबिटेड है तो इधर कहीं पे होना चाहिए, একটা ব্যানার তো গভর্নমেন্ট থেকে লাগানো থাকে না। বলছে তখন যে আরো ভেতরে আছে 100 মিটার ভেতরে। তখন সুরাজ বাংলা হিন্দিতেই বলেছে, हाँ एकदम घुस जाइए प्रोहिबिटेड जगह के अंदर, फिर जाके आपको पता चलेगा कि आप प्रोहिबिटेड रेस्ट्रिक्टेड जगह पे आ गए हो। তো লোকটা বুঝতে পারছেন যে আমরা ওনাকে নিয়ে কথা বলছি, লোকটা চকমক করে লাল, খুব রেগে কথা বলছে, আর আমার তো ওনাকে দেখে মানে আমার পুরো গা হাত পা কাঁপছে। এবার আমি বাংলাতে গিয়ে ওখানে বলছি, দাদা প্লিজ ছেড়ে দিন না, আমার বাস আছে আজকে রাত্রিরে, আমাকে ধরতে হবে, আমাকে ভুবনেশ্বর পৌঁছাতে হবে। বলো বলছে তুই চুপ কর, উনি বাংলা বোঝেন না, साइडे जा, আমি কথা বলছি तो वो बोलছে ठीक है वार्निंग तो देना चाहिए सबको, ठीक है हम लोग ये वार्निंग के तौर पे ले रहे हैं, आप हम लोग को छोड़ दीजिए, जाने दीजिए, लड़की भी हम लोग के साथ, तो हम लोग को जाने दीजिए, हम लोग गलती से आ गए, ठीक है सॉरी बोल के निकल गए। ওরা বেরোতে দেবে না, ওরা বলছে না আমরা পুলিশে কমপ্লেন করেছি তোমাদের বাইকের ফটো দিয়ে, তোমাদের ফটো দিয়ে, তো তোমরা এখন যাবে না, এখানে পুলিশ অফিসার আসবে, তোমাদের সাথে কথা বলবে, তোমাদের এগেনস্টে ফাইন হবে, তোমাদেরকে টাকা পয়সা দিতে হবে, তারপর তোমরা এখান থেকে ছাড়া পাবে। তো কনভিন্স করছে ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা ভুল করে ফেলেছি, ভুল জায়গায় চলে এসেছি, ছেড়ে দিন। এর মধ্যে সীমান আমাকে বলছে, সোমাদি পল্লবদাকে বলো, মানে ও যেহেতু অনেকটা আগে দাঁড়িয়ে রয়েছে, ওরা এদিকে দাঁড়িয়ে রয়েছে, আমি একবার এদিকে যাচ্ছি, একবার এদিকে আছি। সীমান বলছে এরা কেউ না, এরা চুটকে চাটকা, এরা কিছু করতে পারবে না, তুমি একটা কাজ করো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবো কি করে, ওরা 3 জন না হয় বাইকে বসবে, টুম করে পালিয়ে যাবে। ওর বাইক যেটা রয়েছে পাল্লাবে, যেটাতে আমি উঠি, সেটা এই উঁচু হিমালয়ান বাইক, অনেক উঁচু, তার মধ্যে সাইডে 2টো ব্যাগ রয়েছে, যেটা আমি তোমাদেরকে ওই ভিডিওতে বলেছিলাম যে আমার উঠতে বসাটা না আমার জন্য চ্যালেঞ্জিং হয়েছিল, আমাকে ভর করে একটু টাইম নিয়ে উঠতে হচ্ছিলো, একটু টাইম নিয়ে নামতে হচ্ছিলো, কারণ পেছনে আবার টপ বক্স ছিল। সো পালিয়ে যাবো বললে পালিয়ে যাবো না, পালিয়ে যাবো বললে ওরা উঠে হয়তো মানে বলবে মামন বস, আমার উঠতে 10 মিনিট, ততক্ষণে গুন্ডারা আমাদের ধরে মরে নিয়ে চলে যাবে, বা বাইকের চাইবে নিয়ে যাবে, চেকটা হবে। তো আমাকে তখন সীমান বলছে কি আরে বলো না, মানে তখন জোরেই বলছে, বাংলাতে বলছে, যেহেতু ওরা বাংলা বোঝে না, বলছে চলো পালিয়ে চলো, কিছু হবে না, গাড়িটা স্টার্ট দাও, হুশ করে আমরা মেন রোডে উঠে যাবো। হুশ করে তো মেন রোডে উঠে যাবে না, তখন ও বলছে না তোরা দাঁড়া, আমি কথা বলছি, এইভাবে যাওয়া যাবে না, এক তো রাস্তা অফ রোডিং, দ্বিতীয় কথা ওরা বসে গেল, আমি তো বসতে পারবো না অত তাড়াতাড়ি, ঠিক আছে আমাকে ধরে নেবে, সেই ভয়টা রয়েছে, ওর মাথাটা চলছে। এইসব কমিউনিকেশন হচ্ছে, পুলিশ ফোন ধরছে না, এমার্জেন্সি নাম্বার থেকে কল করছি আমরা, এমার্জেন্সি নাম্বারে কল করছি, ওরা ফোন ধরছে না। ওরা হঠাৎ করে আমাদের বলছে কাকে একটা ফোন লাগাচ্ছে, মানে ওরা 3 জনে মিলে, ও যেটা ছোট ছেলে ছিল একদম বাচ্চা করে ছেলেটা, যেটা 18 বছরের নিচে, সে আমাদের ভিডিও করছে। ও আমাদের ভিডিও করা দেখে পল্লবের হেলমেটে ওই ডিজিআই ক্যামেরা লাগানো ছিল, ও ভিডিও অন করেছে, অন করে ওদের কথাবার্তা হচ্ছে, আমাদের কথাবার্তা হতো। পরে আমাকে বলছে কি, এবার ওরা বলছে আপনারা ভিডিও বন্ধ করো, हम लोग भी बंद कर देंगे, এরকম করেছে। তো ও ভিডিও বন্ধ করেছে, করে আমাকে বলেছে তুই ভিডিও কর, আমার হাত পা এমন কাঁপছে, আমার আর ওখানে ভিডিও কিছু হচ্ছে না। তার আগে পর্যন্ত আমি সেলফি তুলেছি, মানে যখন পেছনে বিশাল ঝামেলা হচ্ছে আমি তখনও একটা করে সেলফি তুলি, তখন আমি আর ভিডিও করতে পারছি না, আমাকে 3-4 বার বলেছে, আমি করতেই পারছি না, ফোন উঠাতে পারছি না। লোকটা ওরা 3 জন রয়েছে, ওরা কন্টিনিউ আমাদের 3 জনকে অবজার্ভ করছে। আমি ভাবছি যদি ওদের কাছে ওয়েপন্স থাকে, পালিয়ে যাওয়াটার ওই প্রশ্ন আমার মাথায় চলতেই গেছে, একটা বন্দুক থাকে, আমরা ধরো পালানোর জন্য উঠলাম, ওরা পেছন থেকে গুলি করে দিল,
হয়ে গেল, পালিয়ে কোথায় যাবো, বাড়িয়ে তো পারবো না, ওপরে চলে যাবো পুরো। সো আমি বললাম না 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 না, পালানো যাবে না, পালানো যাবে না। যখন আমাকে বলছে ভিডিও কর, তখন আমার মাথায় চলছে ভিডিও করতে গিয়ে হঠাৎ করে যদি ওরা বুঝে গেলো যে আমি ভিডিও করছে, গুলি মুলি মেরে দিল, ব্যাস শেষ পুরো। এবার ওরা বলছে যে না ঠিক আছে, ওরা ফোনে কারোর সাথে একটা কন্টিনিউ কথা বলে আছে ওড়িয়াতে, ঠিক আছে। তখন পল্লবকে বলছে যে ঠিক আছে आप लोग उस সাইড মে চলো, ওই ঝাড়ি বললাম না একটা ছোট্ট জঙ্গল টাইপের আছে একদম ছোট্ট, ওর পেছনে যেতে বলছে। কি না ওর পেছনে পুলিশ স্টেশন আছে। আমি এবার পুলিশ স্টেশনটা আমি বুঝতে পারছি, ইশারাটা বুঝতে পারছি, বলছে যে ওর পেছনে আছে। আমি বলছি ওর পেছনে আবার কোন পুলিশ স্টেশন, যেটা দেখে মনে হচ্ছে আমাদের কিচ্ছু থাকতে পারে না, পুলিশ স্টেশন তো দূরে কথা কিচ্ছু থাকতে পারে না। আমি বলছি কেন ওর পেছনে। এবার লাস্টে পল্লব বলছে ঠিক है पुलिस स्टेशन हम लोग चलेंगे, कोई प्रॉब्लम नहीं, हम लोग गलती किए हैं तो पुलिस स्टेशन जाएंगे। তখন আমাদের মনে হচ্ছে পুলিশ আসুক আর আমাদের হেল্প করুক আর কি, এমন সিচুয়েশন। মানে আমরা তখন নিজে থেকেই পুলিশ স্টেশনে যেতে চাই, ওদের নিয়ে যেতে হবে না, ওরা কমপ্লেন করেছে কিনা সেটা আমাদের দেখাতে হবে না, আমরা নিজেরা পুলিশ স্টেশনে যেতে চাই, পুলিশ আসুক, আমরা এটা চাইছিলাম। তো আমরা বলেছি, তখন পল্লব বলেছি ঠিক আছে গুগলে আমি নিয়ার বাই পুলিশ স্টেশন মারছি, যে পুলিশ স্টেশন আসবে সেই পুলিশ স্টেশনে আমরাও যাচ্ছি, আপনারাও চলুন একসাথে যাবো। তখন ওই ছেলেটা না একটা শিয়ানা বলে ওয়ার্ড ইউজ করছে, শিয়ানাটা তো আমরা বাংলাতে ইউজ করে বুঝতে পারছি না, ওকে বলছিল আর কি, পরেও বললো যে खुद को ज़्यादा शाना मत समझो, ठीक है उधर चलो, वो हम लोग का सिंडिकेट का ऑफिस है उसके पीछे, उधर हम लोग का जो लीडर है आप उनसे बात कीजिएगा, फिर आपको जो बोलना है उधर बोलिएगा। এবার আমরা তো বলছি না ওদিকে যাওয়া যাবে না, ওইদিকে গেলাম মানে বেরিয়ে আসা হয়তো খুব চাপের হবে, বা অনেক টাকা পয়সা চলে যাবে, বা আমার জীবনেরও মনে হচ্ছিল ঝুঁকি ছিল, সেটা আমি পার্সোনালি ফিল করছিলাম, ওদের কারো ফিল হয়নি। ও বলছে না না কোনো ওয়েপেন্স টোপেন্স ছিল না, বাট আমি বিশ্বাস করি না, আমার মনে হয় এই সমস্ত লোকেদের কাছে ওয়েপেন্স থাকে, কারণ উইদাউট ওয়েপেন্স ওরা যেভাবে আমাদেরকে থ্রেট করছিল, যেভাবে গার্ড করছিল, আমার মনে হয় না কেউ করতে পারে। আর রিক্স নিয়ে লাভ কি ভাই, মানে আমি বললাম না না ওইদিকে যাওয়া যাবে না, আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলছি। এবার ওখানে আমার আরও টেনশন হচ্ছে, তখন বলছে না চলো চলো, ওই দিক থেকে ওই লোকগুলো আসছে না, ওরা ফোন করে আসতে বলছিল। বাচ্চাটাকে যে ছিল ওকে বলছে কি স্কুটি লেগে যা তো সবকো বুলা খেলা, এটা মানে ওড়িয়াতে বলেছে, ইশারা ইশারা করে বলেছে। পল্লবী দিন কি বলছে স্কুটি নিয়ে লোককে রাখতে হচ্ছে। আমার তখন আরও টেনশন হয়েছে কি ওখান থেকে হয়তো আরও 10-12টা গুন্ডা আসবে, তারপরে আমাকে হয়তো উঠিয়ে নিয়ে চলে যাবে, সব ছেলে, আমি তো মেয়ে, আমাকেই নিশ্চয়ই এরা অ্যাটাক ম্যাটাক করবে, লাস্টে এদেরকে ছেড়ে দিলেও হয়তো দিতে পারে, আমাকে তো ছাড়বে না, ওরা যাবে না সেটা আলাদা ব্যাপার আমাকে ছেড়ে। কিন্তু আমার তখন মাথায় অন্যই সিনেমা চলছে, মানে হয় না সেই ল্যাপটপে অনেকগুলো ট্যাব একসাথে খুলে গেছে, বা মোবাইলে অনেকগুলো উইন্ডো, তুমি ফ্লিপকার্ট খুলেছো, মিন্ত্রা খুলেছো, সব একসাথে একসাথে দেখছো, যখন তুমি ক্লিয়ার করছো দেখছো প্রত্যেকটা ট্যাব খোলা। আমার মাথায় তখন ওরকম 100টা ট্যাব খুলে গেছে, সেই 100টা ট্যাবে 100 রকমের চিন্তাভাবনা আছে, সব নেগেটিভ চিন্তাভাবনা, কোনো বুদ্ধিমুদ্ধি কিছু আসছে না। এইসব হওয়ার পর ওদের সাথে তখনও হয়ে যাচ্ছে, ও পল্লব তখন বলছে আরে ছোড়দো না, ঠিক আছে। তখন পয়সার কথায় আসলো, লাস্টে ও বাচ্চা ছেলেটা স্কুটি নিয়ে ডাকতে গেছে ওদেরকে, ওদের ওখানে কিছু একটা প্রবলেম হয়েছে সামথিং, বাচ্চাটা 10 মিনিট মধ্যে আবার ফিরে এসছে স্কুটি নিয়ে, কেউ আসেনি ওখান থেকে। তার মাঝখানে আমরা নোটিস করেছি স্কুটিতে নাম্বার প্লেটই নেই ওখানে, আমরা যে ফটো তুলবো নেম প্লেট নেই, স্কুটিতে কোনো নেম প্লেট নেই ভাবো। তখন ওই লোকটা বলছে যে ঠিক আছে আমাদেরকে টাকা পয়সা দাও, আমরা ছেড়ে দেবো তোমাদেরকে। তখন যে কত টাকা, 5,000 টাকা চেয়েছে, 50,000 টাকা চেয়েছিল, কোনো মতে হচ্ছে না, বলছে আমাদের কাছে অত টাকা নেই, আমরা ঘুরতে এসেছি, এই সেই আমাদের বাজেট নেই, আমাদের সব টাকা শেষ হয়ে গেছে। বলছি আমার তো এত টেনশন হচ্ছে, ততক্ষণে হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, মানে ওই হিটেড যে আর্গুমেন্ট হচ্ছে, কনভারসেশন হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। এবার আমার মাথায় রয়েছে ওনারা বাংলা বোঝেন না, সেটা ওনারাও বলেছেন, ভালো বলেছে বাংলা বোঝে না, তুই কথা বলিস না, তুই সাইডে দিয়ে দাঁড়া। আমার তখন মনে হলো হিন্দি তো বোঝে। এবার আমি বলছি ভাইয়া প্লিজ छोड़ दीजिए ना, मेरा तबीयत बहुत खराब हो रहा है और मेरा আমার এখন হাসি পাচ্ছে তো, मेरा तबीयत बहुत खराब हो रहा है, मेरा शाम का बस भी है, मुझे कल ऑफिस ज्वाइन करना है, भैया छोड़ दीजिए ना प्लीज, জানা है मेरा तबीयत बहुत ही খারাপ कर रहा है। আর লোকটা আবার দেখলাম, মানে আমার যদিও ব্যাক অফ দ্য মাইন্ডে চলছে কি আমি মেয়ে বলে কিছু করে দেবে, কিন্তু গুন্ডাটা মেয়েদের প্রতি খুব রেসপেক্টফুল, আমাকে বলছে ম্যাডাম সরি প্লিজ, মানে আমাকে সাইড দিতে বলছে, ঠিক আছে। ওড়িয়াতে কিছু একটা বলেছে, আমি স্যার প্লিজ বেঙ্গলি, হিন্দি আর ইংলিশ, তখন আমাকে বলছে ম্যাডাম সরি, এরকম দেখাচ্ছে। তখন পল্লবকে বলছে যে ওকে বলো আমি কিছু বুঝি না ওড়িয়া ছাড়া, ওকে সাইড দিতে বলো, আমি মেয়ের সাথে কথা বলবো না। আমি বলছি ভাইয়া छोड़ दीजिए, तबीयत खराब लग रहा है मेरा, मेरे को डॉक्टर दिखाना है, কি সব বলেছি ভগবান জানে। এবার লাস্টে লোকটা রেগে যাচ্ছে, তখন বলছে আরে উনি হিন্দিও বোঝে না, তুই সাইডে যা। মানে এখন ওটাকে কমেডি মনে হচ্ছে আমার, আমি যখন গল্প করছি কারোর সাথে বা তোমাদেরকে যখন বলছি, বাট ওই টাইমের সিচুয়েশন জাস্ট ভেবে যখন আমার গাটা এখনো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার গা কাঁপছে ওখানে। তো লোকটা তো রাজি হচ্ছে না, বাচ্চা ছেলেটাকে পাঠিয়ে যায়, তখন ও চলে গেছে।
তারপরে এসছে এই যে ফোনটা চলে এসছে এবার আমার, 1 মিনিট। হ্যাঁ ওকে, হ্যাঁ কোথায় জানা ছিলাম, হ্যাঁ তো তখন টাকা নিয়ে আর্গুমেন্ট চলছে যে কত টাকা ওরা চাইছে, বার্গেনিং চলছে বেসিক্যালি, যে কত টাকা ওরা চাইছে, আমরা কত টাকা দিচ্ছি। তো 5 না 50 ছিল, আমার মনে নেই, এখন খেয়াল নেই, ওইরকম কিছু একটা চাইছিলাম। তখন টেনশানে মরেছিলাম যে এখানে বেরোতে পারলে বাঁচি। আর প্রত্যেকটা জায়গায় এরপর যখন আমি ভিজিট করবো এরকম অফবিট প্লেস, আমি গুগলে আগে সার্চ করবো যে জায়গাটা কি অফবিট, মানে জায়গাটা কি রেস্ট্রিক্টেড কি প্রহিবিটেড, আমি সার্চ করে যাব। কারণ গুগলে নর্মাল যদি তাপাংলাক সার্চ করো কিছু আসবে না, যদি সার্চ করো যে এই জায়গাটা কি প্রহিবিটেড বা রেস্ট্রিক্টেড তখন লেখাটা আসে। কি আসে তোমরা সেটা সার্চ করে দেখে নিও, প্লাস আমি স্ক্রিনেও অ্যাড করে দেবো। তো এবার শোনো, তো লোকটাকে বলছে ঠিক है ভাইয়া গলতি হয়ে গেছে, ছোড় দিয়েছে, মানে ও বলেছে ওড়িয়াতে। বলা ঠলার পর কোনো মতে, ও ফোনে ছিল লোকটা, 500 টাকাটা ওই বাচ্চা ছেলেটাকে দিলাম, আর একটা ছেলে ছিল যে দুজনের মাঝখানের বয়সী। তো তার কি মনে হলো, বলো ঠিক আছে ছোড় দো। যেই বলেছে বাইকে কোনো মতে বসেছি, আর আমার ওই যে টাইমটুকু লাগে বাইকে উঠতে, আমি বোধহয় তার থেকে ফার্স্টে উঠেছি ভয়তে। ওই যে বাইক স্টার্ট দিয়েছি একদম, মানে মেন রোডে গিয়ে তারপর থেমেছি। তখন আমি সার্চ করলাম তাপাং কি প্রহিবিটেড জায়গা, তখন ওখানে আসলো ওখানে ডায়নামাইট এক্সপ্লোশন হয়, ওখানে অ্যান্টি সোশ্যাল কাজকর্ম হয়, গভর্নমেন্ট থেকে ওটা ব্যান করে রেখেছে। ইভেন ওর একটা ব্যানারও আছে, মেবি ওই ব্যানারটা যেটা লাগানো থাকে না কোনো জায়গা যদি অ্যাবান্ডেন হয় বা এরকম রেস্ট্রিক্টেড হয়, যে বোর্ডগুলো লাগানো থাকে, ওই বোর্ডগুলো ওরা হয়তো তুলে রেখে দিচ্ছে, ওটা অ্যাকচুয়ালি মেন রাস্তার ধারে কিন্তু লাগানো থাকে। বা আমাদের চোখে পড়েনি, আমরা যখন ঢুকেছি আমাদের চোখে দূর দূর পর্যন্ত কোথাও বোর্ড কিন্তু আমাদের চোখে পড়েনি। ওরা বললো আরো ভেতরে রয়েছে, কিন্তু গুগলে ফটো দেখলাম ওরকম একটা রয়েছে, লেখা রয়েছে, কিন্তু ওখানে ছিল না। মেবি হতে পারে কি ওরা ওই বোর্ডটাকে সরিয়ে রেখেছে। এইরকম ট্যুরিস্ট যারা রয়েছে, যায় যখন, একা পায় যখন, একসাথে যখন অনেক লোক যায় তখন ধরে না। কারণ আমি ওখান থেকে আসার পরেও আমাকে সুরাজ 2-3টে ভিডিও পাঠিয়েছিল, তারপরেও লোক গেছে, ঘুরেছে, দিব্যি ফটো তুলেছে, ভিডিও তুলেছে এবং চলে এসছে। ভোরবেলা গেছে, কেউ বিকেলবেলা গেছে। তো আমি তখন লিখেছিলাম না ওরা, হ্যাঁ তখন আমি লিখেছিলাম যে হ্যাঁ ভোরবেলা হয়তো গুন্ডাগুলো ঘুমাচ্ছিল, বিকেলবেলা হয়তো গুন্ডাগুলো কোনো কাজে ব্যস্ত ছিল, বা দুপুরে খেয়ে ভাত ঘুম দিচ্ছিল হয়তো, যে টাইমটাতে গেছে। আমরা যে টাইমে গেছি একদম ভর দুপুর, ওই টাইমে হয়তো ওরা ফুল অ্যাক্টিভ ছিল, প্লাস আমাদেরকে একা পেয়ে টাকা পয়সা নিয়েছে। ইভেন আই এম শিওর কি এরকম আমার মতো বহু লোক আছে যাদেরকে ওরা একা পেয়ে ধরেছে, সেখানে বোট ঠোট যেহেতু কিছু নেই, ওরা জাস্ট টাকা নেওয়ার ধান্দায় ছিল। এবার সেটা হয়তো তোমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে নিত তুমি যদি রাজি হয়ে যেতে, বা 10,000 টাকা নিয়ে নিত। আমি জানি না ভগবানের কি কৃপা আছে, আমি তো বলবো হনুমানজির অশেষ দয়া আমার উপর, কি মিডিলের ছেলেটা হঠাৎ করে 500 টাকায় রাজি হয়ে গেল, যেখানে 5,000 না 50,000 টাকা চাইছিল ওরা, সেখানে 500 টাকায় রাজি হয়ে গেছে। আমি তো বলবো এটা ঠাকুরের কৃপা। ওখান থেকে কোনো মতে বেরিয়ে আমার তখনও গা হাত পা কাঁপছে, আমি ভুবনেশ্বর পৌঁছে গেছি, হোটেলের সামনে দাঁড়িয়ে আমার ভাবছি, আমার গা হাত পা কাঁপছে, মাথায় কত কিছু চলছিল। তারপর একটা একটা করে ট্যাব যেরকম ক্লোজ করে সব করলাম, করে বললাম বাবা নেক্সট টাইম থেকে এরপর যে কোনো রকম অফবিট জায়গায় যাব আমি তো সার্চ করবো আগে, যেটা তোমাদেরকে বললাম। ওখানে আবার কি হয়, ওখানে লোকটাও আমাদেরকে বলেছে যে এখানে সবাই মার্ডার করে ওই লেকের জলে সব বডি ফেলে দিয়ে যায়। জায়গাটা এতটা খতরনাক জায়গা, আর ওই ওয়াটার বডিটা এতটাই ডিপ, ওখানে যদি আমার মনে হয় জ্যান্ত কোনো মানুষকে ফেলে দেওয়া হয়, সে হয়তো ওটা সাথে সাথে উঠতে পারবে না, হয়তো ওটা প্রচুর ডিপ, ওটা ওখানেও লেখা রয়েছে। ইভেন ওই লোকটাও বলছিল, প্লাস বলছিল যে এরকম আপনারা আসেন, মানে গুন্ডাটা বলছে আপনারা আসেন এখানে, উল্টোপাল্টা লোক আসে মার্ডার করে ফেলে দিয়ে যায়, তারপর আমাদের মতো লোকালসদের বদনাম হয়ে যায় কি আমরা এইসব করি। উনি এটা বললেন। এখন ওনারা বদনাম হয়ে যায় না ওনারা করে সেটা তো আমি জানি না, বাট ওই লেকটা যেরকম সুন্দর দেখতে, সেরকম অ্যান্টি সোশ্যাল কাজকর্ম ওখানে হয়। গভর্নমেন্ট থেকে বলা আছে এটা হাইলি এক্সট্রিমলি রিস্কি এরিয়া, যেতে বারণ করে ট্যুরিস্টকে, তাও ট্যুরিস্ট যায়, আমাদের মতো অনেকে না জেনে যায়, অনেকে হয়তো জেনেও যায়। পরে আমি অনেকগুলো ভিডিও দেখেছি তাপাং লেকে এই সমস্ত যে অ্যান্টি সোশ্যাল কাজকর্ম হয় সেগুলো নিয়ে অনেক ভিডিও রয়েছে যে এরকম করে, ওখানে যাওয়া বারণ। কিন্তু যখন আমরা ফার্স্ট দিন যেদিন যাচ্ছিলাম সেদিন আমাদের শুধু ভালো ভালো ভিডিওগুলো এসছে, কি সুন্দর জায়গা, এই সিজনে এইরকম, ওই সিজনে ওইরকম। এই ছিল একটা এই ট্রিপের খতরনাক এক্সপিরিয়েন্স। লাস্ট ডেতে একদম পুরো ওয়াইল্ডওয়ালা, আমি এরকম এক্সপিরিয়েন্স আর জীবনে করতে চাই না। সেকেন্ড টপিকে আসছি, এটা গেল তাপাংয়ের টপিক। তোমরা জিজ্ঞেস করেছো 2-3 জনের কনসার্ন ছিল কি 3টে ছেলের সাথে চলে গেছো,
একই রুমে একদিন ছিলে, তুমি সেফ ফিল করো কি না বা তোমার আনকমফর্টেবল লাগে না। সো আমি তোমাদেরকে বলছি, আগে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি বলি। আমার বন্ধুদের গ্রুপ তো তোমরা চেনো, ওই গ্রুপে আমি, অঞ্জনা, সুস্মিতা আর সঙ্গীতা, এই 4 জনই মেয়ে ছিলাম, বাকি সব ছেলে ছিল। ইভেন সঙ্গীতা, সুস্মিতা অনেক পরে জয়েন করেছে। ইনিশিয়াল গ্রুপে আমি আর অঞ্জনা একা মেয়ে ছিলাম এতগুলো ছেলেদের গ্রুপে। সো আমি সারাদিন হয়তো ঘুরে বেড়াতাম হচ্ছে কুন্তলের সাথে, রাজের সাথে, আর আমাদের স্কুলের যে বন্ধুগুলো ছিল তাদের সাথে। তো আমি না ছোট থেকে এমনি ওদেরকে বললাম, আমি ভাইব খুব ভালো বুঝতে পারি যে কার থেকে আমার ভালো ভাইব পাচ্ছি বা কার থেকে খারাপ ভাইব পাচ্ছি। তো এরকমও হয়েছে যখন আমি ব্লগ করতাম না, তখন এরকম হয়েছে কি আমি কুন্তল আর আগে আমার যে ছিলেন তার সাথে আমি দীঘা গেছি, আমরা একটা রুমেই ছিলাম, এরকম ডাবল বেডের রুম নিয়েছিলাম, একটা রুমে ছিলাম। তো তখন ব্লগ কিছু করতাম না। সো আমি জানি দে আর সেফ, মানে আমি যদি আমার বন্ধুদের গ্রুপে যে কোনো ছেলের সাথে যাই সেটা খুবই সেফ। সেরকম আমি যখন চাকরিতে জয়েন করলাম, আমার এন্টায়ার কেরিয়ারে, মানে আমি এখনো অবধি যত বছর ধরে চাকরি করেছি, আমার টিমে আমি একমাত্র মেয়ে, আমি বাকি সব ছেলেদের সাথে কাজ করেছি। ইভেন আমি কারেন্টলি যে কোম্পানিতে আছি, আমার টিমে আমাকে নিয়ে 7 জন, তার মধ্যে 6 জন ছেলে, আমি একা মেয়ে। তার মধ্যে 2 জন আমার সিনিয়র, বাকি সবাই আমার জুনিয়র, কিন্তু আমি ওখানে একা মেয়ে। আর আমি ওদের সাথেও ট্রিপে ঘুরে এসেছি। আমি ওই আমাদের গ্রুপ ট্রিপ হয়েছিল একটা, আমি সেখানেও গেছিলাম, ওটা আমি ব্লগ কিছু করিনি, ওই ট্রিপেও আমি ঘুরে এসেছি। অ্যান্ড আই ফিল, অ্যান্ড আমার খুব সেফ ফিল হয়েছে। আমি গেছি এই কারণে, কারণ আমার ওদেরকে সেফ ফিল হয়েছে, কারণ আমি ওদেরকে আজ এই কোম্পানিতে কত বছর হলো, আমি 2022 থেকে এই কোম্পানিতে চাকরি করছি, আমি এত বছর ধরে চিনি ওদেরকে, প্রত্যেককে চিনি। আমি প্রথম বছর ওদের সাথে কাজ করিনি, প্রথম বছর আমার অন্য টিম ছিল, সেকেন্ড ইয়ার আমার অন্য টিম ছিল, থার্ড ইয়ার অন্য টিম ছিল, এবছর অন্য টিম, কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে চিনি যাদের সাথে গেছিলাম। তো তাদের থেকে আমার কখনো এরকম ফিল আসেনি যে ওরা আমাকে কিছু হার্ম করতে পারে। থার্ড আর একটা জিনিস বলবো, আমি এর আগে যেখানে কোম্পানিতে কাজ করেছি, ধরো ম্যানেজার পজিশনে করেছি, টিম লিড পজিশনে করেছি, তো সেখানেও আমার টিমে হয়তো আমার টিমে মেয়ে রয়েছে, আমি হাইয়েস্ট বোধহয় টিম হ্যান্ডেল করেছি 36 না 38%। তো সেখানে হয়তো আমার 10টা মেয়ে ছিল, বাকি সব ছেলে, আমি তাদেরকে হ্যান্ডেল করতাম। তো আমি এগুলো করতে করতে আমার ভেতর থেকে একটা এমন আছে কি, আমি মানুষকে দেখলে না ওই সেন্সটা পাই কি এ ঠিক না বা এ ঠিক। তো যাদের থেকে আমি ভালো ভাইবস পাই না, তাদের সঙ্গে আমি অবভিয়াসলি ডিস্টেন্স মেনটেন করে চলি, আমি কথাবার্তা বলি না, যতটা কম কথা বলা যায়। কোনো কোনো জায়গায় গিয়ে হয় তোমার কথা বলতে হয়, কিন্তু আমি সেক্ষেত্রে ডিস্টেন্স মেনটেন করি, আমি লাইন ক্রস করতে দিই না। আমি জানি যে আমার কোথায় গিয়ে থামতে হবে, কোথায় গিয়ে আমি বলবো যে তাকেও থামতে হবে, এরপর সে আর এগোতে পারে না, এই জিনিসটা আমার মধ্যে রয়েছে। সো আমি আমার ভিডিওতে যাদেরকেই দেখাই তাদের সাথে আমি খুব সেফ ফিল করি। এবার এদের 3 জনকে আমি অনেকদিন ধরে চিনি, আমি এর আগে সুরজের সাথে একটা ট্রিপে গেছিলাম, তো দে আর ভেরি সেফ। আমি গেছিলাম, এবার তোমরা যদি বলো যে আমাদেরকে কি তাহলে বলছো যে আমরা যার সাথে সেফ ফিল করবো তার সাথে চলে যাবো, একদমই না। হতেই পারে তোমার ইনটিউশন ভুল ছিল, এরকম হতেই পারে কখনো কখনো। আমি বললাম তো, আমি যাদের সাথে অনেকদিন ধরে চিনি, যাদেরকে আমি অনেকদিন ধরে জানি, যাদের সাথে আমি অনেক ছোটোখাটো জায়গায় গেছি, বুঝেছি, একদিনের জন্য গিয়ে সকালে গিয়ে বিকেলে চলে আসলাম, আমি সেফ ফিল করেছি, আমার কোনো নেগেটিভ ভাইবস আসেনি, সেটা অনেক বছর ধরে বা অনেক দিন ধরে, অনেক মাস ধরে। তারপর গিয়ে আমি হয়তো তাদের সাথে একটা বড় ট্রিপ প্ল্যান করেছি, বাট আমি কাউকে রেকমেন্ড করবো না এরকমভাবে, কারণ হতেই পারে তুমি যাকে ভালো ভাবছো সে খারাপ হতেই পারে, কারণ দুর্ঘটনা কখনো বলে আসে না। এবার আমার মধ্যে এই মানে এত এজে এসে আমার মধ্যে একটা ধারণা হয়ে গেছে, হ্যাঁ এরা ভালো এরা খারাপ, ফিল করি দে আর ভেরি সেফ, ভেরি সেফ। যখন আমার এই ফিলিংটা আছে, আর যখন এই ফিলিংটা আছে দে আর সেফ, নো দে আর ভেরি সেফ, ভেরি সেফ, এই যখন ফিলিংটা আছে তখন আমি যাই। এবার একজন কোয়েশ্চেন করেছিল যে 3 জনের সাথে একই রুমে ছিল, তোমার আনকমফর্টেবল লাগেনি? অবভিয়াসলি লেগেছে, কারণ ওখানে কোনো আমার অপশান ছিল না। ঘুরতে গেলে আমাদের না এই কমফর্ট জোনটা ছেড়ে বেরোতে হয়, যেভাবে আমি ট্রাভেল করি, আমি এরকম যেহেতু আমি ইন্টেন্সিভ ট্রাভেল করি, আমাকে কিছু কিছু জায়গায় কমফর্ট জোন ত্যাগ করতে হয়। সেটা ধরো কখনো খাবারের ক্ষেত্রে হতে পারে, কখনো আমাকে ধরো যে রুমটা দিয়েছে, আমার কথা একাই দিয়েছে কোনো রুম, কিন্তু আমার রুম পছন্দ হয়নি, আমার ওয়াশরুম পছন্দ হয়নি, বিছানা নোংরা, কম্প্রোমাইজ করে ওখানে থেকেছি। এইবারে যখন গেছি 4 জনের যে একটা রুম ছিল, ওটা আরাকু ভ্যালিতে ছিল, ওখানে আমরা রুম পাচ্ছিলাম না। সো আমার
ইনিশিয়ালি আমার সত্যি কথা বলতে আনকমফর্টেবল লাগছিলো যে আমি 4 জনের সাথে মানে 3 জনের সাথে একই রুমে শেয়ার করবো। রুমের থেকে বেশি আমার ওয়াশরুম নিয়ে সমস্যা, কি একটা ওয়াশরুম আমাদের 4 জনকে ওয়াশরুমে যেতে হবে, আমার চেঞ্জ করার ব্যাপার রয়েছে, আমার মুখ টুক ধোয়ার ব্যাপার রয়েছে, আর আমি কসমেটিক সব ছড়িয়ে মরিয়ে আমি হোটেলে থাকি। সো ওটা একটা রাতের ব্যাপার ছিল, তো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। আর সেক্ষেত্রে আমি আনকমফর্টেবল আমার লাগছিল প্রথমে, বাট ওরা আমাকে কমফর্টেবল ফিল করেছে। আমাকে একটা গোটা বেড দিয়ে দিয়েছে, কি তুমি আরামসে থাকো, আরামসে থাকো। নিচে একটা বেড ছিল, ওখানে একজন শুয়েছিল, আর একটা বেড ছিল, ওই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে, ওখানে দুজন শুয়েছিল। তুমি আরামসে শুয়েছি, কোনো অসুবিধা হয়নি। বাট হ্যাঁ, আমি যখন ঘুরি আমি চাই যে আমার একটা সেপারেট রুম থাকবে, যেখানে আমি আরামসে চেঞ্জ করতে পারবো, আরামসে গেট রেডি উইথ মি করতে পারবো, অ্যান্ড আরামসে থাকবো। আমার কমফর্টেবল ফিল হয় না এরকম থাকতে, বাট কখনো কখনো কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে হয়। তো এই জায়গাটা আমাকে অ্যাডজাস্ট করতে হয়েছিল, সেটা আমি আগে থেকে জানতাম। যখন বুকিং হয়েছিল, আমি বুকিং পাচ্ছিলাম না, ওই জন্য আমি মাইন্ডসেট করে গেছিলাম আমি থাকতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে সেকেন্ড যে জিনিসটা গেল। হ্যাঁ, আমি সবসময় বলবো যে দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। তো এরকম তুমি আজকে কারোর সাথে মিশছো, কালকে তোমার সেফ মনে হলো তুমি চলে গেলে, এরকমটা করো না। আমি তাদের সাথেই ট্রিপে যাই যাদের সঙ্গে আমি অনেকদিন ধরে চেনা জানা রয়েছে, চিনি জানি, হয়তো সবসময় ব্লগে দেখানো হয় না। তাছাড়া হচ্ছে আমি সুপার সেফ ফিল করেছি, সুপার সেফ। আমি তো বললাম তোমাদেরকে, আমার অফিসের যে গ্রুপ রয়েছে তাদের সাথেও ঘুরেছি। আমি একা মেয়ে, আমি বাকি এখানে তো 3টে ছেলের সাথে গেছিলাম, মানে 6টা ছেলের সাথে গেছি। তো কোনো সমস্যা হয়নি, আমি গেছি, তারা আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে রীতিমতো, যে ঠিক আছে। ইভেন আমি এই বাড়িতেও আমার টিমকে একবার দেখেছিলাম আমার বার্থডের টাইমে, বার্থডের আগে না পরে, ওরা আমাকে একটা গিফট দিয়েছিল, একটা ব্যাগ দিয়েছিল, গিফট দিয়েছিল। তো আমি বলেছিলাম ঠিক আছে, বাড়িতে এসে আমি বাড়িতে সবাইকে ইনভাইট করে খাইয়েছিলাম। তো সন্ধ্যাবেলা অবভিয়াসলি কাজের পর সবাই এসেছিল, আমি ওই দিনকার ছুটি নিয়েছিলাম, ওই দিনে ব্লগ করা নেই। তো সবাই চলে গেছিলো খেয়ে দিয়ে রাত্রি 10টা-11টার সময়। আমার দুজন জুনিয়র স্টাফ ছিল এখানে, বললো ম্যাডাম আমরা বাড়ি যেতে পারবো না, তাহলে আমরা কি রাত্রে থেকে যাবো? তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ওরা এখানে ছিল, টিভি দেখেছে। আমি কি আমার মতো ঘরে শুয়ে পড়েছি, ঘরে ওরা দুজন এই ঘরটা শুয়েছিল। সকালবেলা উঠেছে, শিলা দিয়ে এসছে, ওরা দরজা খুলেছে। আমি তখন যেহেতু দরজা দিয়ে ঘুমাচ্ছিলাম, বললো একটু বলে দেবেন যে আমরা চলে যাচ্ছি, চলে গেছে। এইরকম আমি এইরকম সেফ ফিল করি বলেই, যাদের সাথে ফিল করি বলেই তাদেরকে বলছি হ্যাঁ ঠিক আছে থেকে যাও, কোনো অসুবিধা নেই। আর বললাম তো মানে ওরা না, মানে আমি যাদের সাথে কাজ করি বা যাদের সঙ্গে আমাকে দেখতে পাও ভিডিও, তারা আমার কেউ ভাইয়ের মতো হয়, কেউ দাদার মতো হয়। অফিসে কাজের সূত্রে রিলেশন বা কারোর সাথে বন্ধুত্বের সূত্রে রিলেশন, বাট ওরা না ওরকম ভাইওয়ালা ফিলিং আসে, বা কারোর সঙ্গে দাদাওয়ালা ফিলিং আসে, কারোর সাথে বন্ধুর মতো ফিলিং আসে। কি এরা ভীষণভাবে এরা দে আর সুপার সেফ টু বি উইথ। তো সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয় না এদের সাথে যেতে। এটা জানি এটা অনেকের জন্য আনকমফর্টেবল, অনেকের পছন্দ হয় না, অনেকের চোখে লাগে দেখতে, এটা আমি বুঝতে পারি, কিন্তু আমার কোনো সমস্যা হয় না এদের সাথে যেতে। এটা সেকেন্ড। অ্যান্ড থার্ড জিনিস, তোমাদেরকে বলেছিলাম যে একটা আমি গুড নিউজ শেয়ার করবো। গুড নিউজটা জাস্ট আমি তোমাদেরকে দেখাবো, আমি সেরকম কিছু বলবো না, সেরকম কিছু আমি এটা বলতে চাই না। তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম যে আমি বাড়িটা ছেড়ে হয়তো অন্য কোথাও চলে যাব, কারণ এই বাড়িটা হয়তো আমাকে সেল করে দিতে হবে, এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছিলো। সেটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনে অবশ্যই না, সেটা লিগাল কন্ডিশনে যেহেতু ছিল। এমন একটা জায়গায় ছিল যেখান থেকে আমাকে বলা হয়েছিল যে এই বাড়িটা সেল করে দিতে হবে, আদারওয়াইজ এই বাড়িটা কোনোভাবে রাখতে পারবো না, এটা একটা কথা ছিল। তারপর যাই হোক, অনেক মাস, প্রায় 1 বছরের কাছে, 1 বছরই বলতে পারো, 1 বছর বাদে গিয়ে সেই ঝামেলাটা মিটেছে। অ্যান্ড এটা আমার বাড়ি, আমি এখন বলতে পারি এটা শুধুমাত্র আমার বাড়ি। অ্যান্ড থ্যাংক ইউ এই ঝামেলাটা মেটানোর জন্য। লেট মি শো ইউ সামথিং। এটা আমি অনেকদিন ধরে তোমাদেরকে দেখাবো ভাবছিলাম, মানে যবে থেকে প্রবলেমটা সলভ হয়েছে আর কি, এটা আমার দেখানো হয়নি, আমি আজকে দেখাই তোমাদেরকে। দেখেছো, এটাই দেখানো ছিল তোমাদেরকে, এটাই গুড নিউজ। 1 বছর অপেক্ষা করতে হয়েছে, মানে আমি লিটারালি নিউ টাউনের ওদিকে ঘর বাড়ি খুঁজছিলাম যে আমাকে এটা সেল করে অন্য কোথাও চলে যেতে হবে, কারণ আমি এখানে থাকতে পারবো না। বাট থ্যাংক ইউ, এটা ফাইনালি আমার নামে হয়ে গেছে। সো এই বাড়িটাকে এখন আমি আমার বাড়ি বলতে পারি। আর নেম প্লেটটা যেটা দেখালাম, সেটা আমি যখন সিমলাতে গেছিলাম, সিমলাতে যখন ঘুরছিলাম তখন আমার বান্ধবী যে গেছিলো, আমার অফিস কলিগও অ্যাকচুয়ালি, তানিয়া, ওর বাড়ির জন্য একটা ওরকম নেম প্লেট নিচ্ছিল। বাড়ির জন্য নেম প্লেট ঠিক না, ওরা একটা স্ট্যান্ডের ওপর নিয়েছিল যেটা ওরা ঘরে সাজিয়ে রাখবে। অ্যান্ড সেখানে এরকম একটা পাহাড়ের কোলে বাড়ি, যেখানে একটা কাপেল দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, তো ওখানে ওদের নাম লেখা, আওয়ার সুইট হোম এরকম কিছু একটা লেখা।
ওরা নিচ্ছে। এবার তখন আমি তখন অন্যদিকে ঘুরছিলাম, মানে আমাকে ডাকলো ফোন করে যে সময় এদিকে আয়, একটা জিনিস দেখবি তো খুব পছন্দ হবে, তুই এসব খুব পছন্দ করিস। তখন আমি দৌড়ে দৌড়ে গেছি। তো দেখলাম ওখানে যে আর্টিস্ট যে পেন করছে সে ওখানে বসে মানে মানে বসে বানিয়ে দিচ্ছে ইনস্ট্যান্ট। তো যেরকম যা বলছে সেরকম বানিয়েছে। আমি গেছে, খুব ইন্টারেস্টিং লেগেছে আমার, সব আর্ট ঠাট হ্যান্ডক্রাফট এগুলো আমার খুব ভালো লাগে। তো তখন আমি বললাম যে ঠিক আছে দাদা, তাহলে মেরে কো ভি এক বানাকে দিজিয়ে। তো ওরা সিলেক্ট করতে বললো, ওখানে কিছু আঁকা ছিল না, কিন্তু ওখানে জাস্ট আমি তোমাদেরকে আরেকবার দেখা যাবে, জাস্ট প্লেন ছিল। এটা আমাকে ও গিফট করেছে, অ্যান্ড গিফট করে আমাকে ও একটা কথা বলেছিল, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আমি জাস্ট দেখাচ্ছি যে কী ছিল অ্যান্ড ওখানে পেনটা কী করেছে। এখানে এই বাড়িটা ছিল না, এই মেয়েটা ছিল না, আর এইগুলো ছিল না, বাকি এগুলো করা ছিল। এই জায়গাটা ফাঁকা ছিল। ওরা এই জায়গাটা এই কারণেই ফাঁকা রাখে কি ওখানে কেউ দেয় যে কার্টুনের দুটো কাপল দিয়ে দাও, বাড়ি দিয়ে দাও, কি দুটো বাড়ি দিয়ে দাও, কি ওপরে নিজের নাম লিখে দাও, এইসব দেয়। তো ওই জন্য ওরা এই জায়গাটা ফাঁকা রাখে। তো ও বানিয়েছে, সামনে আরও আরেকজন বানাচ্ছিল, সেও একটা মানে ফ্যামিলি দিয়েছে, যে ঘর বানিয়ে ফ্যামিলি দিয়ে দিতে, ওদের কি একটা পরিবার সার নেম দিয়ে লিখে দেবেছে। এবার যখন আমারটা বানাতে গেছে তখন বলছে আপকা কে করনা হ্যাঁ। তখন আমি বলেছি আমার ফ্ল্যাটের, আমার ব্লকের নাম, আমার ফ্ল্যাট নাম্বার আর আমার নামটা বলেছি, আর বলেছি সামনে একটা বাড়ি বসিয়ে দিন আর তার সামনে একটা মেয়ে দিয়ে দিন। তখন বলছে এ এক লড়কি কিউ, ফ্যামিলি কর দো ক্যা, মানে বাবা মার সাথে। বললাম না না না, আপ সিঙ্গেল কর দিজিয়ে। তখন বলছে আচ্ছা কপল কর দো ক্যা। তা আমি বললাম নেই নেই, মুঝে ও अकेले एक लड़की चाहिए उधर। তখন ছেলে আমাদেরকে এরকমভাবে তাকাচ্ছে, যে আর্টিস্ট ছিল সে আমাদেরকে এভাবে তাকাচ্ছে। তো আমাকে বলছে ऐसे क्यों आप अकेले रहती हो। তা আমি বললাম হ্যাঁ। তো আর সে কিছু বলেনি, ওরা আমাকে এটা বানিয়ে দিয়েছে। অ্যান্ড তখনও আমার এই বাড়ির সমস্যা কিন্তু মেটেনি। তো আমার বান্ধবী বলছিল কি তুই ব্লক নাম্বার আর ফ্ল্যাট নাম্বারটা না লিখে তুই শুধু নিজের নামটা লিখে নে। তা আমি বললাম না, আমি আমার ফ্ল্যাটের ব্লক নাম্বার আর ফ্ল্যাট নাম্বারটা রাখবো, কারণ আমি যতদিন এখানে থাকবো ততদিন অ্যাটলিস্ট আমি এটা ঝুলিয়ে রাখবো। তখন বলছে ঠিক আছে, এটা আমি তোকে গিফট করলাম, অ্যান্ড আমি প্রে করি যাতে বাড়িটা তোর থাকে, তোর এই বাড়িটা খুব পছন্দ, তোর তার কিছু নেই লাইফে এই বাড়িটা ছাড়া। তো আমি চাইবো যে তুই যাতে এই বাড়িটাকে রাখতে পারিস তোর করে। তখন এই সমস্ত প্রবলেম মেটেনি, ওটা এনে আমি রেখে দিয়েছিলাম। আমি বললাম যে আমি পরে লাগাবো, সব ঝামেলা ঠামেলা যখন মিটে যাবে, একদম আমার নামে হয়ে যাবে, আমি তখন লাগাবো। তো আমি লাগিয়েছি অ্যান্ড আমি খুব হ্যাপি। আমি এই বাড়ি ছেড়ে এখন কোথাও যাচ্ছি না, আমি এই বাড়িতেই থাকবো, এখানেই থাকবো, এখানেই শোবো, এখানেই টিভি দেখবো, এখানেই ব্লগ করবো, তোমরা এই হলুদ দেয়াল দেখতে পাবে। আর বাকি যেরকম আমার রুমগুলো দেখাই, এটা আমার আমার খুব ভালো লাগে। আমার এই কমপ্লেক্সটা খুব ভালো লাগে, আমার এখানকার পরিবেশ খুব ভালো লাগে। আর আগে আমি যখন নাগেরবাজার থেকে এখানে চলে এসেছিলাম, নাগেরবাজার জানো যারা, ওই দিকটা চেনো, কীরকম কনজেস্টেড এরিয়া, ওখানে খুব হ্যাপনিং, মানে আমার খুব হ্যাপনিং লাগতো, যেহেতু ছোটোবেলার থেকে আমি ওখানে বড় হয়েছি, সমস্ত রাস্তাঘাট চেনা, রাত্রিবেলা 11টা-12টাতে বেরোলেও সব কিছু পেয়ে যাবে। তো প্রথম যখন আমি এখানে এলাম তখন আমার এই জায়গা একদম ভালো লাগতো না, আমার বাসার একদম ভালো লাগতো না, তখন কোথায় চলে এসেছি, কোথায় ফ্ল্যাট নিয়েছি, এর থেকে তো নিউ টাউনে নিলে ভালো হতো, কি নাগেরবাজার দমদমের সাইডে কিছু একটা ছোটোর মধ্যে ফ্ল্যাট নিয়ে নিলে ভালো হতো। আস্তে আস্তে থাকতে থাকতে না এই জায়গাটার উপর আমার একদম ভালোবাসা হয়ে গেছে, মানে আমি এটা ছাড়তে পারছি না। আমাকে অনেকে সাজেশন দিয়েছিল কি এত বড় ফ্ল্যাট তুই একা থাকিস, তোর উইয়ার্ড লাগে না তুই এটা সেল করে দিয়ে নিউ টাউনে একটা 1 BHK বা 2 HK, 2 HK বলছি 2 BHK নিয়ে নে, অফিসের কাছে হবে, যাতায়াতেও সুবিধা হবে, ওই দিকটা নিয়ে নে। তো তখন আমি আমি কিছু বলতে পারতাম না, মানে এক তো আমার কাছে অপশান ছিল না, আমি জানতাম যে হয়তো আমাকে ওটাই করতে হবে। সেকেন্ড হচ্ছে আমি এই জায়গাটা ছাড়তে চাইতাম না কোনোভাবে, কারণ আমি এই জায়গাটাকে অদ্ভুতভাবে ভালোবেসে ফেলেছি। তো তারপরে অনেকেই সাজেশন দিয়েছিল, যখন আমার নামে হয়ে গেল তখন আমাকে অনেকে বললো ঠিক আছে ওটা একবার সেল করে দিয়ে এই দিকটাতে চলে আয়, ঠিক আছে এই দিকটাতে চলে আয়, অফিসও কাছাকাছি হবে, সব বন্ধুবান্ধবরা ফ্যামিলিরাও সব ওদিকে থাকে, এদিকে তো সেরকম কেউ নেই আমার, তো ওদিকে চলে আয়। বাট আমি যাব না, আমি এখানেই থাকবো, আমার এখানেই ভালো লাগে, এই বাড়িতেই আমার সুখ, এই বাড়িতেই আমার শান্তি। আমি এখন কোথাও ভি যাই, রাতের সময় বাড়িতে শুতে হবে, আমার খুব ভালো লাগে। আমার এই বাড়িতে আমার একটা আলাদা এনার্জি রয়েছে, আমি বাড়িতে ঢুকলে আমার ইনস্ট্যান্টলি মুড ভালো হয়ে যায়। ইভেন আমি না, আমার সব যারা আসে বাড়িতে গেস্টরা তারা বলে এই জায়গাটা তো ভাইব্রেন্ট, ঢুকলেই ভালো লাগে, ঢুকলেই যেন একটা এনার্জেটিক ভাইব পাই। তো আমি তো এই বাড়ি ছেড়ে যাবো না, আমি এখানেই থাকবো, আমি এখান থেকে এখন কোথাও যাব না।
সো এটাই ছিল হচ্ছে গুড নিউজ তোমাদেরকে শেয়ার করার জন্য। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো থেকে লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা জানিও তোমাদের কি মতামত আমার এই 3টা সাবজেক্টের ওপর। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা।